আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দূরত্ব তৈরি হয়েছে? এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের একটি বক্তব্যকে ঘিরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন আর মন্ত্রী এমপি হতে পারবেন না, তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না। সোজা কথায় তৎক্ষণাৎ চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত 6 অক্টোবর। কিন্তু 26 অক্টোবর আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন 15 জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত বা সার্ভিং আছেন। একটি বিশেষ আইনের বিধান অনুযায়ী যেটি স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, তেমন একটি স্বতঃসিদ্ধ বিষয় নিয়ে তিনি কেন এমন মন্তব্য করলেন সেটি আদালত পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি আইন স্পষ্টতই অযোগ্যতা ঘোষণা করে তবে সেই 15 জন সেনা কর্মকর্তা এখনো কিভাবে কর্মরত থাকতে পারেন? প্রসিকিউটরের বক্তব্য কি আইনের ভুল ব্যাখ্যা, নাকি তাদের তথ্যের অভাব, নাকি 11 অক্টোবরের পর থেকে সেনা সদর আর প্রসিকিউশনের মধ্যকার যে দূরত্ব সেটি আরো প্রকট হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের একটি সাম্প্রতিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী। গত 6 অক্টোবর এই সংশোধনী আনা হয়। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি 53 নম্বর অধ্যাদেশ, যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এই সংশোধনীটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো থেকে তাৎক্ষণিক অপসর নিশ্চিত করা। এই সংশোধনীতে একটি মাত্র ধারায় 2টি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি আইসিটি অ্যাক্টের সবশেষ সংশোধনী। এই সংশোধনের 20-এর সি ধারায় সুনির্দিষ্টভাবে একটি কঠোর বিধান যোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ বা বহাল থাকার ক্ষেত্রে অযোগ্য হবেন। অর্থাৎ যখন কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফর্মাল বা আনুষ্ঠানিক চার্জ বা অভিযোগ দাখিল হবে, তখন থেকে তিনি আর প্রজাতন্ত্রের বা সরকারি চাকরিতে থাকতে পারবেন না। এই সংশোধনী আনার 2 দিন পরেই বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটে। 8 অক্টোবর বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, হত্যা, নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ মোট 30 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা পড়েছিল। ওই দিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনার দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। প্রসিকিউশন থেকে তখন জানানো হয়েছিল আদালতের দপ্তর থেকে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 11 অক্টোবর সেনা সদর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয়। জানানো হয় সেনাবাহিনীর কাছে গ্রেপ্তারি পরোয়ানা না পৌঁছালেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে 15 কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। এরপর অবশ্য চিফ প্রসিকিউটর বলেছিলেন আইন অনুযায়ী তাদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করতে হবে। 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন জারি করে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকার বিশেষ কারাগার বা সাবজেল হিসেবে ঘোষণা করেছে। এরপর অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। আদালত তাদেরকে ওই দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে 15 সেনা কর্মকর্তাকে সেনা সদরের ভিতরে ঘোষণা করা ওই সাব জেলে রাখা হয়েছে। দর্শক, তখন থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সংশ্লিষ্টদের মনে। সেটি হলো 6 অক্টোবরের সংশোধনী অনুযায়ী এই 15 সেনা কর্মকর্তা কি এখন চাকরিচ্যুত নাকি বরখাস্ত? 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ব্রিফিং এ সাংবাদিকদের বলেন এই 15 সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। দৈনিক প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ব্রিফিং এ গাজী এম.এস. তামিমকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন, কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই তাদের চাকরি থাকার কথা নয়, তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত কোনটি বলা হবে?
এর জবাবে প্রসিকিউটর তামিম বলেন, যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। যতক্ষণ না তা প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং বা কর্মরত বলাই যায়। দর্শক, সবশেষ সংশোধনী অনুযায়ী 1973 সালের আইসিটি অ্যাক্টের 20 ধারা মতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই সরকারি বা প্রজাতন্ত্রের চাকরিতে থাকতে পারার কথা নাই। এটাই এই অধ্যাদেশটির সবচেয়ে ব্যতিক্রমী দিক। সাধারণ ফৌজদারি আইন বা সরকারি চাকরি বিধিতে সাধারণত তখনই কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয় যখন তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন বা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু 6 অক্টোবরের অধ্যাদেশ এই সাধারণ পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে দণ্ডাদেশের অপেক্ষা নেই, শুধু আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণে অযোগ্যতা কার্যকর করার জন্য যথেষ্ট। ধারা 20C অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি বা খালাস না করা পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই স্বয়ংক্রিয় অযোগ্যতার বিধান এই অপরাধগুলোর অস্বাভাবিক গুরুত্বকে প্রতিফলিত করে। এখন প্রশ্ন হলো, তাহলে প্রসিকিউটর তামিম কেন বলছেন সেনা সদর কার্যকর না করা পর্যন্ত তাদেরকে সার্ভিং বা কর্মরত বলা যেতে পারে? প্রশ্ন হলো, সামরিক কর্মকর্তারা কি আইসিটির বিধানের আওতায় পড়ে না? সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্ম বা সার্ভিস অব দ্য রিপাবলিক বলতে অসামরিক বা সামরিক উভয় প্রকার কর্মকে বোঝানো হয়। এমনকি বাংলাদেশ সামরিক আইন 1952 ভাষ্য অনুযায়ীও সামরিক সদস্যরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত। তাই আইনিভাবে এটি স্পষ্ট, যেহেতু আইসিটি আইন প্রজাতন্ত্রের যে কোনো কর্ম, সেটি সামরিক হোক বা অসামরিক, সবারই অযোগ্যতার কথা বলেছে। তাই আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ার তারিখ থেকেই এই 15 জন সেনা কর্মকর্তা আইনত সেই যোগ্যতা হারিয়েছেন বলেই আইনজীবীরা মনে করেন। দর্শক, আইনটির 20C ধারা স্বয়ংক্রিয় অযোগ্যতার কথাই তুলে ধরে। যদি একটি আইন কোনো কাজকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করে, তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের স্বেচ্ছামূলক সিদ্ধান্ত বা আদেশের প্রয়োজনীয়তা পড়ে না। আইনটি নিজেই কার্যকর হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের তারিখ থেকে। কোনো প্রশাসনিক বিলম্ব এখানে আইনিভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে না। আবার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট একটি বিশেষ আইন। আইনশাস্ত্রের একটি মৌলিক নীতি হলো লেক্স স্পেশালিস্ট ডেরোগেট লেগি জেনারেলি। এর অর্থ হলো বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। মানবতা বিরোধী অপরাধের বিচার একটি বিশেষ প্রকৃতির বিচার, যার জন্য আইসিটি আইন একটি বিশেষ আইন, যেটি লেক্স স্পেশালিস্ট হিসেবে পরিণত হয়েছে। অন্যদিকে 1952 সালের সামরিক আইন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাই এটি সাধারণ আইন, যাকে বলে লেক্স জেনারেলাইজ। আইসিটি অ্যাক্টের 26 ধারায় আইনটিকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সামরিক আইনের সেকশন 94, যা সাধারণত সামরিক অপরাধ এবং সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিচারিক এখতিয়ার নির্ধারণ করে। এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আন্তর্জাতিক অপরাধগুলো সাধারণ ফৌজদারি আদালত দ্বারা বিচার্য নয়। আবার সেনাবাহিনী ইতিমধ্যেই অভিযুক্ত কর্মকর্তাদের সামরিক হেফাজতে নিয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করেছে। এটি প্রমাণ করে যে তারা আইসিটির বিচারিক এখতিয়ারকে সম্মান করেছে। কিন্তু আইনিভাবে আইসিটি আইনের বিচারিক এখতিয়ার এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো স্বয়ংক্রিয় প্রশাসনিক ফলাফল একটি অবিচ্ছেদ্য প্যাকেজ। আপনি বিচার মেনে নেবেন অথচ এর সরাসরি প্রশাসনিক ফলকে উপেক্ষা করবেন, এটি আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাহলে প্রশ্ন হলো, যেটি আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, সে বিষয়টি নিয়ে প্রসিকিউটর কেন এমন বক্তব্য দিলেন? সেনাবাহিনী ও আদালত সূত্রগুলো বলছে, গত 11 অক্টোবর থেকে এই ইস্যুতে সেনাবাহিনী ও প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে অনেক গ্যাপ লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী বলছিল 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। পরদিন প্রসিকিউশন দাবি করেছিল সেনাবাহিনী তাদের গ্রেপ্তারের ক্ষমতা নেই, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করতে হবে। দর্শক, প্রসিকিউটর তামিমের বক্তব্য থেকে পরিষ্কার, সেনা সদর 15 সেনা কর্মকর্তার চাকরির স্ট্যাটাস নিয়ে কোনো কিছু প্রসিকিউশনকে জানায়নি। অবশ্য সাধারণত আদালত জানতে চাইলে বিষয়টি সেনা সদর আদালতকে জানানোর কথা। এর অর্থ হলো, গত 11 অক্টোবর থেকে লক্ষ্য করা গেছে সেনা সদরের সাথে প্রসিকিউশনের দূরত্ব বা গ্যাপ আছে। প্রসিকিউটর তামিমের বক্তব্যে বিষয়টি আবারও ফুটে উঠল। তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন করে নিজেই এখন বিপাকে পড়েছে?
কারণ প্রসিকিউটর তামিমের বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেটি আইনের কঠোর প্রয়োগের বিপরীতে প্রশাসনিক বাস্তবতার কাছে নতি স্বীকারের ইঙ্গিত দেয়, নাকি প্রসিকিউশন ইচ্ছে করে বিষয়টি জনসম্মুখে আনলেন যাতে সেনা সদরকে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর ইস্যুতে আইনের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে দেওয়া যায়। সেনা সূত্রগুলো বলছে বিষয়টি সেনা সদরের আদালতকে জানানোর কথা, প্রসিকিউশনকে নয়। প্রসিকিউশন আদালতের মাধ্যমে স্ট্যাটাস জানতে চাইতে পারে, কিন্তু সেটি না জেনে বক্তব্য করলে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। দর্শক, 15 সেনা কর্মকর্তাকে এসি বাসের প্রিজন ভ্যানে আনা, সাব জেলে রাখা, আবার অন্য সেনা কর্মকর্তা যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহেলকে যেখানে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়, সেখানে এই 15 সেনা কর্মকর্তার ক্ষেত্রে তা করা হয়নি। এনে আইনের চোখে সমতার নীতি লঙ্ঘনের ব্যাপারে সমালোচনা হচ্ছে। এর মধ্যে প্রসিকিউশনের নতুন মন্তব্য বিষয়টিকে আবারও গণমাধ্যমের শিরোনামে পরিণত করলো। এদিকে মামলা 3টি পরবর্তী শুনানির তারিখ আগে ছিল 20 নভেম্বর। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 23 ও 24 নভেম্বর নির্ধারণ করেছে। প্রসিকিউটর তামিম দাবি করেছেন প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। এখন এ পর্যন্ত বাংলাদেশে হিন্দু মারার একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি জানি না আপনারা অনেকেই সচেতন কিনা না এই বিষয়টাতে। খুব সুকৌশলে একটা নতুন ষড়যন্ত্র পাকিয়ে উঠছে, এবং সেই ষড়যন্ত্র নিয়ে যদি আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা হ্যাশট্যাগ আছে টিএমডি, টিএমডিতে ক্লিক করে দেখতে পারেন। এই মুহূর্তে ফেসবুকে 2,26,000 টিএমডি হ্যাশট্যাগ আছে। টিএমডি মানে হচ্ছে টোটাল মালাউন ডেথ, মানে সম্পূর্ণভাবে নিশ্চিত করে ফেলা হবে মালাউনদেরকে, তার মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়কে। এই কাজটা খুব সুকৌশলে করা হচ্ছে এবং প্রপাগান্ডা প্রচারণাকে খুব সফটলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন বা সচেতন আছেন, যে যখনই কোথাও একটা সরকার টোটালি ফেল করে তার প্রথম কাজটা হয় দেশের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া। এবং এই দাঙ্গা হাঙ্গামাটা বাংলাদেশে এখন লাগিয়ে দেওয়ার জন্য সরকার পৃষ্ঠপোষক লোকজন, অবশ্যই সরকার পৃষ্ঠপোষক লোকজন, যে জঙ্গিদেরকে জেল থেকে ছাড়া হয়েছে, যে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, যে জঙ্গিদেরকে সালাম আদাব অভিনন্দন দিয়ে ফুলের মালা দিয়ে বিভিন্ন সময় থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে, তারা সুকৌশলে এই কাজটা করেছে। আপনারা যারা সুশীল আছেন, সুমন আছেন, তারা হয়তো এই টিএমডি হ্যাশট্যাগের সম্পর্কে পরিচিত নন। এই টিএমডি হ্যাশট্যাগের মাধ্যমে সুস্পষ্টভাবে উস্কানো হচ্ছে এবং মানুষের একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে। আমি জানি অনেকেই বলবেন যে ভাই আপনি বেশি বুঝেন, বেশি কথা বলেন, বাংলাদেশে এই অবস্থা নাই। এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশে যে আলাদাভাবে ঘটবে, আমি আপনি যে দুনিয়ার বাইরে থেকে কোনো এক দেশ থেকে এসেছি তা কিন্তু নয়। ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে এই ধরনের কাজ হয়েছে। আমরা অনেকে জানি যে যদি রুয়ান্ডা গণহত্যার কথা যদি আপনারা মনে করে দেখেন, যে যেখানে 100 দিনে প্রায় 8 লক্ষ তুৎসি জনসংখ্যাকে নিকেশ করে দেওয়া হয়েছিল খুব সুপরিকল্পিত হবে। কিভাবে 7ই এপ্রিল ওইখানের মধ্যে বলা হলো যে তুৎসি লোকজন প্রেসিডেন্টকে মেরেছে। প্রেসিডেন্ট কে ছিলেন? হুতু সম্প্রদায়ের প্রেসিডেন্ট ছিলেন। এবং এর আগে দীর্ঘদিন ধরে এইরকম সফট প্রচারণার মাধ্যমে মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছিল। সফট প্রচারণার মাধ্যমে, যেটাকে আমরা বলি সম্মতি উৎপাদন করা, মানে হত্যাযোগ্য করে তোলা, এবং হত্যাযোগ্য করে তোলার ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি করা। ও মার্সে ভালোই হয়েছে। এই জিনিসটা ধীরে ধীরে তৈরি করা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, এবং এরই একটা ধারাবাহিকতা হচ্ছে এই টিএমডি হ্যাশট্যাগ। আপনারা দেখতে পারেন সম্প্রতি এই টিএমডি হ্যাশট্যাগটা আরো বেশি পপুলার হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে টঙ্গীতে একজন টিএনডি কলোনির জামে মসজিদের কর্তৃ মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি, যিনি অপহরণ হয়েছিলেন এবং পঞ্চগড় থেকে পরের দিন উদ্ধার হয়েছেন, বয়স্ক লোক, 65 বছর বয়স্ক লোক, এবং তিনি দাবি করেছেন তাকে ইসকন, হিন্দুদের সংগঠন ইসকন, তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গিয়েছিল? ইসকনের কি ঠেকা পড়েছে 3টি মসজিদের মতো একটা স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে যাওয়ার জন্য? উনি দাবি করেছেন মহিবুল্লাহ মিরাজি যে এর আগে 7-8 মাস ধরে তাকে ইসকন চিঠি লিখে বলছিল যে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে যেন তিনি ইসকনের পক্ষে কথা বলেন, তিনি যেন অখণ্ড ভারতের পক্ষে কথা বলেন। এই কথাটা বলে মহিবুল্লাহ মিয়াজি তাকে নাকি ইসকন অপহরণ করে নিয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন যখন এই ঘটনাটা ঘটলো এবং মহিবুল্লাহ মিয়াজি পরের দিন বললেন, একটা বয়স্ক ভদ্রলোক, যে তাকে নাকি এবং ইসকন শুধু ধরে নিয়ে গিয়েছে, মারধর করেছে তা কিন্তু নয়, তাকে বলাৎকার করেছে, তাকে যৌন নির্যাতন করেছে এই বৃদ্ধ লোককে। এবং এই কথাটা বলার সাথে সাথে আপনি দেখবেন যে ব্যাপক বিক্ষোভ হলো। এই বিক্ষোভগুলো হচ্ছে এবং সেই বিক্ষোভ থেকে প্রকাশ্যে হিন্দুদেরকে হত্যা করা লাগবে, হিন্দুদেরকে মারা লাগবে। হিন্দু বলা হচ্ছে না, বলা হচ্ছে ইসকন। কিন্তু আপনি জানি যে ইসকন বলে আলাদা কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যাবে না যখন মারা শুরু হবে।
এই প্রচার প্রপাগান্ডা শুরু হলো। আমরা দেখলাম প্রকাশ্যে একটা বন্দুক নিয়ে জনসভার মধ্যে দোলানো হচ্ছে, এবং পরবর্তীতে যখন মানে গণপ্রেসারে তাকে গ্রেফতার করা হলো, বলা হলো যে খেলনার বন্দুক ছিল, মানে একটা বৃদ্ধ বুড়া লোক খেলনা বন্দুক নিয়ে নাকি মিছিল মিটিং করছিল, এই কথাটা বলা হলো। এখন দর্শক আপনারা খেয়াল করে দেখবেন যে এই ঘটনা যেটা ঘটেছে মহিবুল্লাহ মিয়াজির সাথে, এটা কারা করেছে, কি করেছে সেটা আমরা জানি না। এবং আমরা যদি সেই খতিবের কথা বিশ্বাসও করে ফেলি, আমি জানি না, কিন্তু ধরেন আমরা বিশ্বাসই করে ফেললাম, ইসকন বায়তুল মুকাররমের খতিবকে বাদ দিয়ে বা ঢাকা শহরের বড় বড় মসজিদের খতিবদেরকে বাদ দিয়ে, গুলশান আজাদ মসজিদের খতিবকে বাদ দিয়ে বা ধানমন্ডির বড় মসজিদের খতিবকে বাদ দিয়ে টঙ্গীর মতো একটা জায়গার টিএনটি, সাধারণত টিএনটি কলোনি গুলাতে বা যে কোনো কলোনির মসজিদ গুলা খুব ছোট, আমি জানি না টঙ্গীর মসজিদটা কি অবস্থা, বাট এইসব ছোট মসজিদের খতিবদের 7 মাস ধরে চিঠি লিখবে, কেন টেলিফোন করলো না, দেখা করলো না, 7 মাস ধরে চিঠি লিখে তাকে শুধু বলেছে ইসকনের পক্ষে কথা বলার জন্য। ইসকনের পক্ষে টঙ্গীর টিএনটি মসজিদের খতিব সাহেব কথা বলায় না বলায় ইসকনের কি লাভ হবে, ক্ষতি হবে? কিন্তু এই প্রচারণাটা তৈরি করে রাখা হচ্ছে, এবং এই তৈরি করার পরে পরবর্তীতে যে জিনিসটা হতে পারে, আরো বিভিন্ন ছোট ছোট মসজিদে, কারণ বড় মসজিদের বড় সেট থাকে, তারা বিচার বুদ্ধি বেশি থাকে, দেখা গেল হয়তো আরো 50টা 100টা 150টা মসজিদের মধ্যে এই ধরনের ভুয়া চিঠি পাঠানো হবে। আমি জানি না সে চিঠি কারা পাঠাবেন, হয়তো সেই খতিবদেরকে অপহরণ করা হবে, এবং এক সময় স্পার্কটা হইতেই পারে। আপনারা এখনো যারা ভুরুকুচকে বলছেন যে এটা অবিশ্বাস্য ব্যাপার, এটা খুব খারাপ ঘটনা, আপনারা দেখবেন যে অনেকগুলা ঘটনা ঘটছে। ইসকনের নামে হিন্দু বিদ্বেষকে নিয়ে সোশ্যাল মিডিয়া শুধু টিএমডি হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে তা না, ইউটিউবে বিভিন্ন ভিডিও করা হচ্ছে। শুধু তাই নয়, মেইন স্ট্রিম মিডিয়ায় এই জিনিসগুলা উস্কানি দেওয়া হচ্ছে। আমি দেখলাম যে একটা টেলিভিশন চ্যানেল, তারাও কিন্তু বলছে যে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু যুবকরা মুসলিম নারীদের উপরে বিভিন্ন অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং এই প্রচারণার মাধ্যমে একটা মাইন্ডসেট এই জাতি গোষ্ঠীর তৈরি করে দেওয়া হচ্ছে, যখন একটা ক্লিক তৈরি হবে তখন যাতে একটা বড় আকারে জেনোসাইড এবং গণহত্যার জায়গাটা যেতে পারে। এই ঘটনাগুলো যে এখানেই শুধু হয়েছে তাই না, এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা করে বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি যদি দেখেন আর্মেনিয়ান গণহত্যার কথা যদি বলেন, ইউক্রেনে বলেন, কম্বোডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, দারফুরে বলেন, বা আমাদের পাশে আপনি যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথাটা বলেন, আপনারা দেখবেন যে ওইখানে বুদ্ধিস্টরা একই কাজ করেছে রোহিঙ্গা মুসলিমদের উপরে। আস্তে ধীরে এমন ভাবে তৈরি করা হয় যে মনে হয় সব সমস্যার জন্য একটা সংখ্যালঘু গোষ্ঠী দায়ী, এবং এই কাজটা করা হয় যখন সরকার টোটালি ফেল করে। আমাদের দেশে সেই লক্ষণ দেখা দিয়েছে, বিশেষ করে আগামী নির্বাচনটা যাতে ঠিক মতো না হয় এই বিষয়ে অনেকেই খুশি না। যারা সরকারে আছেন ফাও খেয়ে বেড়াচ্ছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দখল নিয়েছেন, ভিসি বিশ্ববিদ্যালয়গুলোর দখল নিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রের সংস্থাগুলোতে যারা প্রশাসক বসাচ্ছেন, আপন ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, এই ধরনের লোকজন যারা বিভিন্ন পুলিশের বড় বড় পদে রিটায়ারমেন্ট থেকে নিয়ে আসছেন, সচিব পদে যারা রিটায়ার্ড থেকে তাদের দুলাভাই হোক আর খালু হোক নিয়ে আসছেন, তারা চায় না যে খুব দ্রুত একটা নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক, সেটা যেই হোক। এবং তারা শান্ত হবে না, তারা থামবে না নির্বাচন বানচালের এবং দেশকে অশান্তির জায়গায় অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র তৈরি হবে। আপনারা অনেকে দেখেছেন যে আজকে বনলতা ট্রেন থেকে সেনাবাহিনী উদ্ধার করেছে কিছু অস্ত্র। এর মানে হচ্ছে দেশে প্রচুর অস্ত্র ঢুকছে, এবং এই অস্ত্রগুলো ঢুকছে। একই দিকে আবার আমরা দেখতে পেলাম যে আসিফ মাহমুদ 300 কোটি বইয়া বলেছেন যে বিভিন্ন জায়গায় তারা জুডো, কারাতে এবং অস্ত্র ট্রেনিং দিচ্ছেন। আমি জানি না কেন অস্ত্র ট্রেনিং দিতে হবে যুবকদেরকে, তারাও এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। একটা টানটান উত্তেজনা আগামীতে থাকতেই পারে, এবং এই বিষয়ে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্ক থাকুন। কারণ এই টিএমডি হ্যাশট্যাগ যারা দিচ্ছে, যারা প্রকাশ্যে বলছে যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উচিত, প্রকাশ্যে বলছে যে এখানের মধ্যে টোটাল মালাউন ডেথ করা উচিত, তাদের ব্যাপারে যদি আপনারা সতর্ক না হন, নজরদারি না করে থাকেন, তাহলে বুঝতে হবে এই যে হামলা ঘনিয়ে আসছে, হামলার যে ষড়যন্ত্র চলছে, আপনারা তার একটা অংশ। অন্তত আমি নিজে বিশ্বাস করি যে আপনারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যদি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ফেলার কোনো চেষ্টা করে থাকেন, সেটা খুব একটা অবাক হওয়ার বিষয় থাকবে না। প্রিয় দর্শক, সাবধান থাকুন। প্রিয় দর্শক, উচ্চকণ্ঠ থাকুন। প্রিয় দর্শক, দিস ইজ আওয়ার কান্ট্রি। নিজের দেশ রিক্লেম করুন, কথা বলুন এবং ভালো থাকুন।